বাংলা কথা পর্ব 7-এ আপনাদের সকলকে স্বাগতম। বাংলা কথা আমাদের কণ্ঠে আপনার কথা। বাংলা কথা মানুষের সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, আপনাদের কথা বলে। সেই জন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় জয় বাংলা ও বাংলাদেশের চলমান জঙ্গি আক্রমণ। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে যে দুইজন অতিথি রয়েছে, এক নামে বাংলাদেশের প্রত্যেকে তাদেরকে চেনেন, তারপরেও আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন অমি রহমান পিয়াল, সাংবাদিক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট। আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন সুশান্ত দাশগুপ্ত, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনাদেরকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। মূল আলোচনায় যাবার পূর্বে 2024 সালের প্রকৃত শহীদদের মধ্যে দুইজন শহীদ মাসুদ এবং রায়হান, তাদের আত্মার জন্য গভীর শোক প্রকাশ করছি, তাদের পরিবারের জন্য গভীর শোক প্রকাশ করছি। তো আমরা এখন মূল আলোচনায় যাব। সবচেয়ে প্রথম অমি ভাইয়ের কাছে একটু জানতে চাই যে অমি ভাই, এই যে জয় বাংলা ক্যাম্পেইন, এটার পেছনের যে মূল স্পিরিট, যে কারণে এটা এইভাবে উদ্বুদ্ধ হয়েছে, সেটা একটু আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। তার আগে একটু কনফার্ম হয়নি, এটা কি পর্ব 6 নাকি 7? 7। আচ্ছা, তাহলে পোস্টারে ভুল গেছে আমাদের। যাই হোক, এই আমার আমাদের পর্ব 6, এটা আমার ভুল হয়েছে। পর্ব 6, পর্ব 6। আচ্ছা, ইটস ওকে, এটা হইতেই পারে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে বেসিক্যালি জয় বাংলা ক্যাম্পেইনের এইটা আমরা এই টিম শুরু করতে মানে ডিসেম্বর, এইটা কন্টিনিউ করার জন্য আমরা মানে পুরো ডিসেম্বর কন্টিনিউ করার প্ল্যান ছিল না শুরুতে। মানে 16 ডিসেম্বর পর্যন্ত যাতে সবাই এই জয় বাংলাটা কোনোভাবে প্রকাশ করে, লেখে মুখে ছবি তুলে, এরকম একটা প্ল্যান আমাদের ছিল। কোইন্সিডেন্টলি এই সময়ই আদালতে হঠাৎ করে জাতীয় স্লোগান জয় বাংলা মানে বাতিল করার একটা সিদ্ধান্ত আসে, রায় আসে। তো ওইটা আমাদেরকে মানে হার্ড করে না, এটাকে উদ্বুদ্ধ করছে। হ্যাঁ, কারণ অবৈধ সরকার কোনো কিছু যে কোনো কিছুই করতে পারে। আমাদের শত শত ভাই বোনকে মেরে ফেলতেছে, জেলে ভরতেছে, অত্যাচার করতেছে, বাড়িঘর পোড়া দিচ্ছে। তো এখন আর এই টাইপের কিছু আমাদের গায়ে লাগে না, কিন্তু তাদের ধারাবাহিক যে কাজগুলা মানে মুক্তিযুদ্ধের নানা ইয়েকে বিকৃত করা বা স্তব্ধ করে দেওয়া বা রদ করে দেওয়ার যে প্রচেষ্টাগুলা, এই প্রচেষ্টাগুলাতে আমাদের মানে মানে সম্মিলিত সিদ্ধান্ত হয় এই টিমে যে অ্যাটলিস্ট জয় বাংলা আমরা বলায় ছাড়বো বাঙালিকে দিয়ে, এবং সেইটা যাতে এদের চোখে পড়ে সেই ব্যবস্থা কিভাবে করা যায়। তো আইডিয়াটা সুশান্তর, যে একেবারে জয় বাংলা স্লোগানে আমরা ভরায় দিব বাংলাদেশ। এবং এই ক্যাম্পেইনটা আমরা 10ই জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ডেড করছি, এবং এটাতে সারাও পাইছি। কিন্তু দুঃখজনক ভাবে যেটা হয়েছে যে আমরা অলরেডি দুইজনকে হারাইছি, খুব নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছে, রেহান আর মাসুদকে। কিন্তু যেটা হয়েছে যে এখানেও আমাদের মানে আহ, এটা আমরা এই ঝুঁকিটা নিতে হইতেই আসলে। ঠিক আছে, মানুষকে অ্যাটলিস্ট বলতেই তো, মানে এই দুইজন তো অ্যাটলিস্ট জয় বাংলা বলতে বলার কারণে মারা গেছে। এইটাও একটা কিন্তু মানে স্পিরিট অফ আওয়ার ফাইট। সো আমরা আশা করি মানে এইটাতে মানুষ দমে যাবে না, তবে আর একটু সতর্ক ভাবে এই ক্যাম্পেইনটাতে তারা অংশ নিবে। এবং দ্য ক্যাম্পেইন ইজ গোয়িং অন, আমি অ্যাটলিস্ট বলতে পারি সুশান্ত দার ইনবক্স অলরেডি মানে কয়েক হাজার ভিডিও আছে, এবং অনেকগুলো আসলে আমরা ইচ্ছে করে দিচ্ছি না। মানে কেউ যদি নিজেকে প্রকাশ করে ফেলে, আমি অমুক জেলা ছাত্রলীগের অমুক এলাকায় এটা করতেছি, আমি মনে করি রায়হান এবং মাসুদের এই ঘটনার পর আমাদের তাদের এই এক্সপোজ করার ঝুঁকিটা নেওয়া ঠিক হবে না। ধন্যবাদ। বুঝতে পেরেছি। সুশান্ত দার কাছে একটু একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে 1971 সালে আমার বাবার কাছ থেকে শুনেছি, আমার মার কাছ থেকে শুনেছি, আহ, তখন সিদ্ধেশ্বরীতে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা আমাদের বাড়িতে অস্ত্র রাখতেন। মা রান্না করতো, তো ওইভাবে গল্প শোনা, সেটা হচ্ছে যে বলতো ওই বাড়িতে জয় বাংলা আছে, ধরায় দে, এরকম করে বলতো। ওই বাড়িতে জয় বাংলা আছে এরকম বলে বের করে নিয়ে তারপরে মেরে ফেলতো। তো সেটা তো 1971 সালে হয়েছে। এখন কারা এই আঘাতটা করে? 2024-এ জয় বাংলা বলার জন্য কারা আঘাতটা করে? তারা কি ওই পুরনো শক্তি মনে করেন আপনি? এই যে ওই আজকে অভিভাবক একটা চ্যানেল দিছিল, আমি আবার এটা কপি পেস্ট মারছি, যে ওই 71 সালে যা হয়েছে এটার কিন্তু ঠিক রিপিট মানে কি বলে পুনরাবৃত্তি কিন্তু এখন হচ্ছে।
এটা কিন্তু যে 2024-এ হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না। এই যে পরাজিত শক্তি কিন্তু আপনি 71 সাল থেকে যে আজকের 2024 এই পুরোটা সময় ধরে কিন্তু এদের এদের এই প্রক্রিয়া বা যাই বলেন না কেন এটা কিন্তু কোনোদিনই থেমে থাকেনি। তারা আপনি দেখেছেন যে তারা কিন্তু ভেতরে ভেতরে আমাদের ভেতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে তারা কিন্তু এই যে আপনি বললেন যে জয় বাংলা, কে জয় বাংলা, জয় বাংলা কি করে তারা এই বিষয়গুলো জেনেছে শিখেছে, এবং এটাই কিন্তু তারা এখন আপনি দেখবেন যে ইটস নট অনলি ফিজিক্যাল লোকেশন। এটা আপনি ভার্চুয়ালিও দেখবেন যে আহ, ওই ওই এই দীপান্বিত আছে তো জয় বাংলা, মানে আপনি জয় বাংলা লিখছেন, ওই অমি পিয়াল জয় বাংলা, নট অনলি অমি পিয়াল সুশান্ত or দীপান্বিতা, বিষয়টা হলো কে অমি পিয়ালের স্ট্যাটাসে লাভ লাভ রিয়েক্ট দেয় তাদের একটা লিস্ট হয়, কে সুশান্ত গুপ্তের স্ট্যাটাসে আপনার কমেন্ট দেয়, পজিটিভ কমেন্ট দেয়, কে সুশান্ত গুপ্তের সুশান্ত গুপ্তকে যারা বাজে কমেন্ট করে তাদেরকে ডিফেন্ড করে তাদের লিস্ট হয়, বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এখন লিস্টিং হচ্ছে। লিস্টিংটা 71-এ কিন্তু অনলাইনে লিস্টিংটা ছিল না, তারা ফিজিক্যালি বলতো অমুক বাড়িতে জয় বাংলা। হ্যাঁ, তো এখন যা হচ্ছে ইটস নট অনলি ফিজিক্যাল লোকেশন, এখন কিন্তু ভার্চুয়ালি এটা এক্সটেন্ডেড হইলো, ঠিক আছে। এটা কিন্তু আপনি দেখেছেন 2013 সালেও কিন্তু আমরা এটা দেখেছি, আমাদের বেশ কয়েকজন ব্লগার বাদার মারা গিয়েছে, আমাদের সাথে যারা ব্লগিং করতে আমরা একসাথে কিন্তু অনেক অনেক কাজ করেছি, কিন্তু তাদেরকেও কিন্তু সেম প্রসেসে। তো এই 2024 দেখবেন যে কে লাইক লাইক গ্রুপ, লাভ গ্রুপ, কমেন্ট ডিফেন্ড গ্রুপ, কমেন্ট গ্রুপ, এইভাবে কিন্তু তারা লিস্ট করছে, এবং লিস্ট ধরে 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 তাদের কিন্তু আপনি জানেন ফেসবুকের কিছু অবভিয়াসলি ফেসবুকের কিছু বাগ আছে, ফেসবুক ইজ নট ওয়াটার টাইট। হ্যাঁ, ফেসবুকের বাগ ব্যবহার করে কিন্তু যে কোনো আইডি বলেন পেজ বলেন ইটস ডাউন ডাউন করা সম্ভব। হ্যাঁ, তো তারা কিন্তু এই ধরনের কাজ কিন্তু তাদের কিছু লোক আছে, তারা অমি পিয়ালের কমেন্ট দেখে লাভ চিহ্ন দিল, তাদেরকে কিভাবে ডিএক্টিভেট করা যায় এই কার্যক্রম কিন্তু এখনো রানিং। নট অনলি দিস, আপনি যদি আরো খেয়াল করেন দেখবেন যে ফেসবুক পেজ বা কি বলে কমেন্ট না, আপনি টুইটারও দেখবেন একই অবস্থা। তারা যে আমার নিজের একটা টুইটার আইডি ছিল এটা কিন্তু তারা ডিএক্টিভেট করে দিচ্ছে। রিপোর্টিং এমন একটা সিস্টেম, আপনি এটা তো অটোমেটেড একটা সিস্টেম, আপনি যদি কোনো কমেন্ট বা কোনো ধরেন কোনো আইডি বা কোনো পেজ 400-500 রিপোর্ট করে দেন, তখন তো সিস্টেম এটা ধরে, সিস্টেম এটা ফাইন্ড আউট করে। সিস্টেম প্রথমে কিন্তু তারা এগুলো মানে বিচার কি বলে এটা বাজ বিচার নাই আর কি, তারা অটোমেটিকলি ডাউন করে দেয়। তখন আপনি রিভিউ করবেন, তারা রিভিউতে আসবে। তো এই ধৈর্য তো সবার থাকে না যে রিভিউ করতে হবে। তো এটা আপনার 71-এর থেকে যে যুদ্ধ এটা চলমান ছিল, এই দীর্ঘ 50, 52, 53, 54 তাই বললেন না কেন, এখনো এটা রানিং। তখন এটা ভার্চুয়ালি ছিল না, এখন এটা এক্সটেন্ডেড হয়ে ভার্চুয়ালি আসছে। এই যুদ্ধ আমাদের 71-এর যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। আমি বলবো এই এখনকার যে যুদ্ধ 24-এর যুদ্ধ, এটাতে একটা নতুন মাত্রা আসছে, যে তখন যেহেতু অনলাইন ছিল না, এখন অনলাইনের যুদ্ধটা আমাদের করতে হচ্ছে, ফিজিক্যালি ফিজিক্যালি আমাদের যুদ্ধটা কিন্তু করতে হবে। হ্যাঁ, অমি ভাই কিন্তু অলরেডি আমাদের একটা টক শো অলরেডি খুব মানে দেখলাম যে ভাইরালের মতো। তো আমি আবার অমি ভাইকে বলছিলাম যে নতুন অমি ভাই, আমাদের আমাদের বাসার কেল্লা, আমাদের হেডকোয়ার্টারের নাম বাসার কেল্লা, আমরা তো বলি সবাইকে। তো আমাদের বাসার কেল্লা আলাপ হচ্ছিল যে হোয়াটস দ্য প্রবলেম, অমি ভাই তো ঠিকই বলছে, সমস্যাটা কি আসলে, যে 71-এ যারা পরাজিত শক্তি তাদের যে সন্তান সন্ততি তারাই তো এখনো আছে, এবং তারাই এখন আমাদেরকে ভার্চুয়ালি খুঁজতেছে, ফিজিক্যালি খুঁজতেছে। তাদেরকে আমরা প্রতিহত করবো, তাদেরকে আমরা খুঁজবো, এটা তো মানে আইডিয়ার কিছু নাই। আমরা তাদেরকে আইডেন্টিফাই করবো, তাদেরকে আমরা ভার্চুয়ালি আমরা ডিপেন্ড করবো তাদেরকে। ইয়েস, তারা তো আমাদের ফিজিক্যালি আমাদের লোক মারতেছে, তো আমরা তো আসলে এটা যুদ্ধটা তো আসলে শুধু ভার্চুয়ালি না, যুদ্ধটা এখন ফিজিক্যালি এক্সটেন্ডেড। হ্যাঁ, ইয়েস, আমরা তো ফিজিক্যালি আমাদেরকে দেখা যাচ্ছে না, দ্যাট ইজ দ্য রিয়েলিটি, বাট টাইম টাইম কুড কাম এনি টাইম। তো এই যুদ্ধ তারা যদি মনে করে এই যে আমরা বলি বাছুর, এই বাছুর 2013-তে বা ব্লগ আমলে আমরা বলতাম সাগু। তো আমাদের আমাদের সিনিয়র একজন এচিমার এই দিন আমাদের বাসের কেল্লাতে বলতেছে যে আমরা তোকে বাছুর বলতেছি কেন, হ্যাঁ এরা তো সাগু। আমি আবার বলছিলাম যে ভাই আমি সাগু শব্দটা আবার ব্যাক করবো, দাঁড়ান দেখি। তো এই যে বাছুর বলেন সাগু বলেন, তারা তো আপনার তখনও ছিল এখনো আছে, তারা থাকবে, এবং তাদের সাথে আমাদের যুদ্ধ কিন্তু চলমান থাকবে। আমি আশা করি আপনার যে প্রশ্ন এটার উত্তরটা দিতে পেরেছি। অমি ভাই কুড মানে বেটার এক্সপ্লেন দেন মি। সো দ্যাটস ইট অ্যাকচুয়ালি, যুদ্ধ ছিল, আছে এবং থাকবেও। এরা কিন্তু সমূলে নির্বংশ হবে না কোনো সময়, কিন্তু আমরা কিন্তু তখনও ছিলাম এখনো আছি, এই যুদ্ধ কিন্তু চলবে।
আপনার কথায় আমার ওই যে একটা গান মনে পড়ে গেল, যে সব কটা জানালা খুলে দাও না। তো ওইটার স্পিরিটটা আমার কাছে যেরকম লাগে, যে যারা আসলে শহীদ হয়েছে, দেশকে ভালোবেসে আসলে প্রাণ দিয়েছে, তাদের আত্মাও জাগ্রত। তা আপনার কথায় যেটা বুঝলাম, যে 53 বছর আসলে তারা কখনো থামেনি। তো সেরকম এবং ভাবে প্যারালালি সেটা প্রতিহত করার স্পিরিটও জাগ্রত আছে। একটি ঘটনা এখানে দেখতে পাচ্ছি, গত 19 তারিখ বেলা 2টোর সময় উপজেলার মাগুরা সদর উপজেলার বেরৈল কলিতা ইউনিয়নে হচ্ছে শরীফুল নামের একজনকে শুধু মেরে ফেলেনি, তার একটি ধারালো চাপাতি দিয়ে তার একটি পা আলাদা করে ফেলা হয়েছে, পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। তার অপরাধ ছিল তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থিত সাবেক মেম্বার আকবর মোল্লার ছেলে। আমি এই বিষয়ে একটু অমি ভাইয়ের কাছে জানতে চাইবো, যে অমি ভাই, এই যে হত্যাগুলোর একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি জঙ্গি কায়দার। অগাস্ট মাসেও দেখেছি যে এটা প্রথম শুরু হয়েছে সিলেটে, একটা ব্যাগের মধ্যে একটা পা পাওয়া গেছে, হাতের টুকরা পাওয়া যাচ্ছে এরকম। তো আহ আহ, আমরা যখন বলছি যে আসলে এটা একটা জঙ্গি আক্রমণ, এটার আসলে নানান রকম বিরোধী কথাবার্তা আসছে, কিন্তু সকল রকমের ঘটনায় তো দেখা যাচ্ছে যে এটা আসলে জঙ্গি আক্রমণ চলছে বাংলাদেশে। এই বিষয় নিয়ে একটু আপনি আমাদেরকে কিছু বলেন। তারা বলতে আমাকে জিজ্ঞেস চাইছে যে করছেন? এগুলো জঙ্গি আক্রমণ না। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি ভাই আপনাকে। ও, আমাকে জিজ্ঞেস করলেন? প্রশ্নটা হ্যাঁ, একটু হ্যাঁ। রিপিট করবেন, কারণ আপনারা ডিসকানেক্টেড ছিলেন। আচ্ছা, আচ্ছা। বলতে চাইছি যে আহ, এই যে 19 তারিখ শরীফুল নামের একজনকে শুধু হত্যা করা হয়নি, একটি পা কেটে ফেলা হয়েছে, পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। এই বিগত 100 দিনের উপরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে। সিলেটে একটা ব্যাগের মধ্যে একটা পা শুধু পাওয়া গিয়েছে এরকম। তা আমরা তো আসলে এটা দেখতে পাচ্ছি যে এটা আসলে জঙ্গি আক্রমণ, এটা প্যাটার্ন একেবারেই সেরকম। কিন্তু এটার উল্টো কথা বলা হয় যে না, এই কিছুদিন আগে মাদ্রাসার একটি জায়গায় তারা কি নাটক প্ল্যাটফর্মে শো করছিল ওই যে জঙ্গিদের মতন এরকম করে, কিন্তু তারা বলছে যে এটা আসলে জঙ্গি আক্রমণ না। কিন্তু বুঝতেছি এই আপনার। বিষয়টাকে আমি আপনি সহমত কিনা? হ্যাঁ, আমি আমি মনে করি এটা জঙ্গি আক্রমণ না। এটা জঙ্গি আক্রমণ না। দিস ইজ নট জঙ্গি আক্রমণ। জঙ্গি আক্রমণ এখানে শুরুই হয়নি। ঠিক আছে, জঙ্গি আক্রমণ হলো ওইটা যে আগস্টে যখন নরসিংদী জেল থেকে সিলেক্টিভ জঙ্গিদের বের করে নিয়ে আসা হইলো। ঠিক আছে, জঙ্গি আক্রমণের ওরা কিন্তু জঙ্গি আক্রমণের জন্য ফান্ড তোলা শুরু করছে। সেই জন্য চুরি ডাকাতি, এই যে ব্যাংক ডাকাতিটা, দ্যাট ওয়াজ জঙ্গি ফান্ডের জন্য। ঠিক আছে, তাদের দরকার। এবং পাকিস্তান থেকে যে জাহাজ আসছে এবং বলেন বলেন এগুলো আসবে। আরো আস্তে আস্তে দেখা যাবে বুকে বুকে ভারতের জন্য নিজে এক্সপ্লোর করে দিচ্ছে কেউ আল্লাহ বলে। দেখবেন যে বিভিন্ন ইয়াতে মেয়েদের উপর নানা রকম নিষেধাজ্ঞা আসবে, মেয়েদের স্কুল এবং ফাটাফাট কাছে কেউ না আসে, মেয়েদের চলাফেরা মানে মানে ঘটনা আসবে। জঙ্গি জঙ্গি আক্রমণ হচ্ছে একেবারে দেশের যে হাত কাটা পা কাটা, এগুলো হলো এদের কসাইদের কাজ। ঠিক আছে, এটা হলো জানান দেয় আর কি, এই যে ব্যক্তি বা জঙ্গি আক্রমণ একেবারে ডিফারেন্ট। জঙ্গি আক্রমণ হলো পাকিস্তানে যেগুলো দেখবেন লাল মসজিদে মানে উত্তর শিয়াকে মেরে ফেলছে, বা সুফি গানের মাহফিলে তারা গিয়া করছে। কাওয়াল কাওয়াল মজার ব্যাপার, আমাদের এখানে কাওয়ালি সঙ্গীত প্রচারের জন্য এত চেষ্টা করতেছে। দাদা বোধহয় অমি ভাই বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন কোনো কারণে, নেটওয়ার্কের প্রবলেম না, হচ্ছে। এই সম্ভবত কল আসছে যা বুঝতে চাই আচ্ছা, নর্মালি। হ্যাঁ। তো উনি একটা ফিরে ইন্টারেস্টিং আসলে। বিষয় হলো আপনি, হ্যাঁ অসুবিধা নেই, ইন্টারেস্টিং জিনিস হলো আপনি যখনই লাইভে যাবেন দেখবেন যে সব কল ওই সময় চলে আসে। মানে এটা একটা কমন। অভ্যেস অলরেডি ব্যাপার। আমার কয়েকটা কল ঢুকছে। আমি বারবার এটা মানে ডিসকানেক্ট হচ্ছে কেন আমি বুঝতেছি না। ভাইয়ের কি কল বারবার ঢুকতেছে নাকি? ডিসকানেক্টেড হচ্ছে কেন আমি কথা
না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক অনেক কেটে কেটে যাচ্ছিল আমি ভাই, এখন শুনতে পাচ্ছি, বলেন। এটা হলো তো 5G তে আছে এখনো, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে তাও আবার ইউনুসের টেলিনর, সমস্যা নেই। হচ্ছে যে ওই কাওয়ালি কিন্তু হুম। পাকিস্তানের জঙ্গিরা খুব হামলা করছে, বড় বড় 2-3 জন কাওয়ালদের তারা নৃশংসভাবে হত্যা করছে গুলি করে। তো এখন বাংলাদেশে এরা কাওয়ালি প্রচলন করতেছে, কিছুদিন পর তো আইসে সে এগুলোরে মারবে। তো দ্যাটস দ্য ফানি পার্ট অফ ইট। তো বেসিক্যালি আমি যেটা শুরুতে বলছি যে জঙ্গি আক্রমণ আসলে এখনো শুরু হয় নাই। ইউ উইল হ্যাভ টু ওয়েট ফেব্রুয়ারি মার্চ টু সি দ্য এক্সটেন্ড অফ ইট। জঙ্গি আক্রমণ কাকে বলে তখন দেখবেন, এখন না। এখন ট্রেনিং পর্ব চলতেছে, কিছু ট্রেনিং আপ হয়েছে, এখন আবার বাচ্চাদের হাতেও তারা দেখলাম প্লাস্টিকের খেলনা AK-47 দিয়ে শেখাচ্ছে কিভাবে গুলি চালিতে হবে। ইয়ে, হ্যাঁ, সব বলতেছে খেলনা। ওই যে আপনি শুরুতে যেটা বললেন যেমন খুশি তেমন সাজু বলে চালায় দিল, হ্যাঁ, যে ওয়াজ মাহফিলের 2 সশস্ত্র কালাশনিকধারী। তো এরকম এগুলা হচ্ছে যে আসলে অভ্যস্ত করানো, চোখকে অভ্যস্ত করানো, মানুষের চোখকে অভ্যস্ত করানো। হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইন দ্য কামিং মান্থস, কি হতে যাচ্ছে বাংলাদেশে, তখন আপনি নিজেই ডিফাইন করতে পারবেন এই হাত কাটা, পা কাটা, গলা কাটা এগুলো জঙ্গি আক্রমণ না। দে ডোন্ট ইউজ ব্লেডস অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো মানে আপনি আশঙ্কা করছেন যে জঙ্গি মানে পর্ব সামনে আসতে যাচ্ছে আর কি বাংলাদেশে, হ্যাঁ, এখন আমরা একটা ট্রায়াল এন্ড হ্যাঁ, প্র্যাকটিস দেখতে পাচ্ছি। আপনি আপনার জেএমবির কথা মনে আছে তো? জেএমবি কতগুলো জেলায় 500 স্থানে সারা বাংলাদেশে তারা বোমা ফোটায় জানান দিল তারা আসছে। জমায়েতুল মুজাহিদিন বাংলাদেশ একসাথে সারা দেশে 500 এলাকায় তারা বোম ফুটাইছে। তো দ্যাট ইজ জঙ্গি, ওইটারে বলে জঙ্গিপনা। এবং ওই তখন জাস্ট কাগজ ফুটছে, এখন হলো গিয়ে মানুষ উঠবে। দেখবেন বাস ভর্তি, বাস উড়াই দিছে, স্কুল বাস ভর্তি মানুষ মরে, বাচ্চারা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, মেয়েদের উপর, মেয়েদের স্কুল ইয়াতে কলেজে হামলা হচ্ছে। দেখবেন এই যে রাস্তায় দাঁড় করায় ইউনিভার্সিটির মেয়েদের পিটানো হচ্ছে, চাকরিজীবী মেয়েদের পিটানো হচ্ছে। কেউ টিপ পরলে, কেউ শাড়ি পরলে তাকে হেনস্থা করা হবে। হ্যাঁ, কারো বোরখা না থাকলে, টি শার্ট থাকলে, জিন্স পরলে তাদের হেনস্থা করা হবে। দ্যাট ইজ হচ্ছে তো, জঙ্গিপনা। এগুলো হচ্ছে তো তো মানে মামুন ভাই, এগুলো আমরা তো অলরেডি দেখি এগুলো তো যে। এগুলো 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 বিচ্ছিন্ন ভাবে, আমি বলবো বিচ্ছিন্ন ভাবে, এগুলো কালেকটিভলি হবে, সব জায়গায় হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সুশান্ত দা, আপনাকে একটু একটা ওই যে বিষয়ে জানতে চাচ্ছি। নাটোর সদর উপজেলার বড় হরিশপুর কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতির ঘটনা ঘটেছে, সেটা ঠিক আছে। সেখানকার সেবায়ত তরুণ চন্দ্র দাসকেও হত্যা করেছে, লুটপাট করা হয়েছে। এই বিষয়ে একটু আপনি আমাদেরকে যদি বলেন কিছু। না, এটা ওই ওনাকে আমি হত্যা বলি, করার কারণটা কি? না আমি বলি কি? একটু, আপনি তো জানেন বা দেখেছেন, আমি গতকালকে ফ্লাইটে ছিলাম। রাত্রে মানে বাংলাদেশ টাইম অ্যারাউন্ড অ্যারাউন্ড 11টা 11:30 দিকে আমি দিল্লি এয়ারপোর্টে নামছি। তো বাই দিস টাইম মনে হয় ঘটনাটা ঘটছে আর কি। তো আমি তো রাত্রেবেলা নেট টেট তেমন ছিল না, আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কিন্তু প্রথমেই যে নিউজটা দেখলাম, যে এই নিউজটা দেখলাম আর কি। আহ, আমাকে একজন, আমি জাস্ট নেটটা করলাম, দেখি যে ভিডিও বিভিন্ন জিনিস আসতেছে। তারপর একটু ভেরিফিকেশনের জন্য নাটোরে ফোন টোন দিলাম বিভিন্ন এলাকায়, তখন দেখলাম যে না, ঘটনা সত্যি। তো আমি আবার নাটোরের বিভিন্ন যারা অ্যাক্টিভিস্ট আছে, আওয়ামী লীগ বলেন বা ইভেন বামপন্থী কিছু রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, আমি নাটোরে তাদের সাথে যোগাযোগ করলাম। তো সবাই বলছে যে এটা ক্লিয়ারলি একটা মানে এই হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য একটা ঘটনা। প্রথমে আমি তো বোঝার চেষ্টা করছিলাম এগুলো কি গান্ধীজি পার্টি নাকি। কয় না দাদা, এটা গান্ধীজি পার্টি না, এটা রিয়েল পার্টি। এবং এটা জেনে শুনে বুঝেই তারা শ্মশান আক্রমণ করছে। আদারওয়াইজ এদেরকে মারার কোনো কারণ নাই, এমন নয় যে ওইখানে বিশাল সম্পত্তি আছে বা সম্পদ আছে, এই ধরনের কোনো কিছু নাই। কিন্তু মানে পরিকল্পিত ভাবেই যে শ্মশানে গিয়ে মানে সারা বাংলাদেশের হিন্দুদেরকে বরকানোর জন্য, সারা বাংলাদেশের যে মাইনরিটি, ধর্মীয় মাইনরিটি যারা আছে তাদেরকে ভয় দেখানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। এবং খুবই সক্রিয় ভাবে পরিকল্পনা অনুযায়ী তাদেরকে আর শ্মশানঘাটের বিষয়গুলো বলি। শ্মশানঘাট এবং মন্দিরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, শ্মশানঘাট গুলা থাকে ওপেন মাঠে, মানে অনেক ওপেন ফিল্ডে। এটা কিন্তু
যেমন গেট মেট থাকে না, এটা ওপেন এন্ট্রেন্সই থাকে, যদিও শ্মশানের ভিতরে কালী মন্দির থাকে দুই একটা। তো আর শ্মশানের যারা সেবক থাকে, যিনি মারা গেলেন তিনি সেবক ছিলেন, তো এই সেবকরা কিন্তু সাধারণত ওই অনেক সময় বাইরেই ঘুমায়। হ্যাঁ, তারা হয়তো শীতের দিন হয়তো রুমে ছিল, ও বাড়িগুলো দরজা টরজা খোলা থাকে সবসময়। নর্মালি শ্মশান ঘাট ওপেন একটা স্পেস। মন্দির যেভাবে একদম মোবাইল সিকিউর থাকে, শ্মশান গুলো কিন্তু এরকম না। তো তারা এই জন্য শ্মশানটা বেছে নিচ্ছে, যে বাসে শ্মশানে গিয়ে ঢুকে মেরে বেরোয়া একদম ইজি। এটা একদমই পরিকল্পিত ভাবে বর্তমানে যে অবৈধ ইংলিশ সরকার আছে, অবৈধ ইংলিশ সরকারের যে পালিত যে ইটবুতিরা আছে, হ্যাঁ, যারা এই যে ধর্মীয় উগ্রপন্থী যারা আছে, তাদের এটা একটা প্ল্যান, যে একমাত্র উদ্দেশ্যটা সবাইকে ভয় দেখানো এবং তাদেরকে বোঝানো। যেমন জয় বাংলা লেখার জন্য দুজনকে মেরে তারা বলতে চাইছে যে না, তোমরা জয় বাংলা লিখবা, আমরা কিন্তু তোমাদেরকে মারবো। এটা একটা, তারা একটা মেসেজ দিতে চাইছিল, তো যেটা বাউন্স করছে, কারণ এটাতে কোনো লাভ হয় না। হ্যাঁ, উমি ভাই অলরেডি বলছিল, আমরা কিন্তু ধরেন ফেসবুক ইনবক্সে লিখছি, হোয়াটসঅ্যাপে নিচ্ছি এবং আমাদের গুগল ড্রাইভে নিচ্ছি। আমাদের গুগল ড্রাইভে আজকে আমাদের সিনিয়র একজন আমাদের বিগ বস, হ্যাঁ, বলছে যে মেসেজ আমাদের বাসা গেলাতে লিখছে যে আমরা কিন্তু ওই ডাটা বাড়াই নিলাম, মানে স্পেস। কারণ যে স্পেস ছিল গুগল ড্রাইভের, আপনি জানেন 1 টেরাবাইট জায়গা থাকে প্রথমে ইনিশিয়ালি, আমরা মনে হয় এটাকে এখন 10 টেরাবাইট করছি। তো আপনি দেখেন 3 দিনে কিন্তু ওয়ান টেরাবাইট ডাটা গন ফিনিশ। এখন আবার এটাকে আমরা 10 টেরাবাইট করছি, কি পরিমাণ সাবমিশন আসতেছে বুঝবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো, সবাই বলতেছে যে দাদা আমাদের ফেস শো দেন। তুমি কোথায় আছো? দেশে আছি। এবং তোমার ফেস দেখা যায়, সমস্যা নাই, আপনি দেন। উল্টো আমরা বকা খাই, বিচার দিতে অমিবাইয়ের কাছে, এই সুরন্ত আমারটা দিচ্ছে না, মানে আবার আমার কাছে বিচার দিচ্ছে, অমিবাই এটা দিচ্ছে না, ভাই একটু বইলা দেন। তারা বোঝা করতেছে না, তাদের বদলে যে না, আমার চেহারা দেখানোর কোনো সমস্যা নাই, আমরা জয় বাংলা বলবো, বলছিলাম, কোনো সমস্যা নাই। তেমনি এই যে হিন্দুদের বিষয়টা হচ্ছে ডিফিকাল্ট। কারণ হিন্দুদেরকে ভয় দেখাইছে, এক হিন্দুকে ভয় দেখালে আরো 200 হিন্দু দৌড় দেয়, রে বাবা রে, মইরা লাভ নাই। কারণ স্বাভাবিকভাবে মেন্টাল স্ট্রেংথ তো মানে হিন্দুদের নাই। আমি আপনাকে বলি, আজকে আমাদের দিল্লিতে আমি 2টা মিটিং ছিল। 2টা মিটিং এর যে মূল যে মানে সামারি, আমি আপনাকে যদি বলি, আজকে মিটিং এর মূল সামারি ছিল যে দেশে জন্মাইছো দেশে মরবা, ডোন্ট থিঙ্ক টু কাম ইন ইন্ডিয়া। মানে এটা আজকে মিটিং এ মূল স্ট্র্যাটেজিক যে ডিসিশন বা পরামর্শ বলেন, মানে ইন্ডিয়ার যে নেতৃবৃন্দ তারা বলছে যে সিম্পলি যে দেশে জন্মাইছো দেশে মরবা, মানে নো মাইগ্রেশন, সিম্পল। মানে এটা আজকে 2টা মিটিং এর মূল কথা হলো। কিন্তু হিন্দুরা তো আসলে মানুষ তো সবাই নিজের জীবনকে পছন্দ করে, দ্যাট ইজ রিয়েলিটি। আর হিন্দুরা দীর্ঘদিন আপনার অনেস্টলি 71 থেকে আজ পর্যন্ত হিন্দুরা কিন্তু ওই যে এই যুদ্ধের মধ্যে ছিল। তারা কমতে 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 7-8% আছে। এখন এইটা যে 3% আসবে না, এটা কোনো গ্যারান্টি নেই। এবং এইটার জন্য এই শ্মশানে হামলা, যে তারা এই 60% তা হোক দেশে, এটা তো বর্তমান ইসবুতি গভর্নমেন্টের জন্য বিগ প্রবলেম। তারা চায় না এই 60% তা হোক। এই জন্য একটা শ্মশানে আক্রমণ করা মানে আমি অলরেডি অনেকটা প্রোগ্রামে বলছি যে এখন যদি বর্ডার একটু স্লো হয়ে যায়, বর্ডার যদি একটু ফ্লেক্সিবল হয়ে যায়, আপনি দেখবেন কি পরিমাণ মাইগ্রেশন ইন্ডিয়াতে হয়। কিন্তু আজকে 2টা মিটিং শেষে ইন্ডিয়ার যে মূল বক্তব্য, যে তোমরা যারা মাইনরিটি আছো, ডোন্ট থিঙ্ক টু লিভ বাংলাদেশ, স্টে দেয়ার, লিভ দেয়ার, ফাইট দেয়ার, ডাই দেয়ার। তো মূল বক্তব্য হলো যে যতই তারা শ্মশানে আক্রমণ করুক, মন্দিরে আক্রমণ করুক, আমি সবাইকে আহ্বান জানাবো, যেভাবে জয় বাংলার জন্য মানুষ মরতেছে, তেমনি মাইনরিটিদেরকে বলবো, মাইনরিটি যারা ধর্মীয় সম্প্রদায় আছে তাদেরকে বলবো যে এক সেবায়ত মারা গেছে, এই জন্য তোমরা বাংলাদেশ ছেড়ে দিবা, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস। তোমরা অবশ্যই দেশে থাকবা, দেশে জন্মাইছো, দেশে বাঁচবা, দেশে মরবা। এবং এই স্পিরিটটাই জায়গায় তুলতে হবে আমাদের। যেভাবে আমরা জয় বাংলা স্পিরিটটা যেভাবে জায়গায় তুলছি, আমাদের এই মাইনরিটিদেরকে এই স্পিরিটটা জায়গায় তুলতে হবে, যে তোমাদের একজন সেবায়ত মরছে, তার মানে তুমি ইউ আর নট ফিনিশ, তোমার যুদ্ধ শুরু। যেমন এই যে জয় বাংলা স্পিরিটের মতোই এই স্পিরিটটা আমাদের এই জায়গায় তুলতে হবে। মাইনরিটি সম্প্রদায়ের যারা লোকজন আছে তাদেরকে বলতে হবে যে এই দেশ তোমার, এই দেশে তুমি জন্মাইছো, এই দেশে মরবা। এক সেবায়তে কিছু যায় আসে না, আর 200 সেবায়ত মরবে, 2,000 সেবায়ত মরবে, কিন্তু দেশেই থাকতে হবে। এটাই আসলে মূল বক্তব্য। কিন্তু এটা কিন্তু একটা প্ল্যান মার্ডার, এবং জেনে শুনে বুঝিয়ে করছে। এবং এটা অবশ্যই অবৈধ ইংলিশ সরকারের যে ইটভূতি যে বাসুর আছে, এই বাসুরগুলো লেখা আছে, সিম্পল। এটা আমি বলবো, এতে আসলে কিছু বলার নাই। হ্যাঁ, ধন্যবাদ সুশান্ত দা। আমি একটু অমি ভাইয়ের কাছে জানতে চাই যে অমি ভাই, এই মাত্র 7%
এই যে হিন্দুদের উপরেই নির্দিষ্টভাবে এই আক্রমণ কেন? এবং বলা হয় যে এটা আওয়ামী লীগ করাচ্ছে একটা সেন্সেশন ক্রিয়েট করার জন্য, এটাকে না দিয়ে একটা পলিটিক্স করানোর জন্য। এই না জিনিসগুলো যে শুনছি আমরা, এটার কারণ কি? সবসময় হিন্দুদের উপরে আক্রমণটা কেন? মানে উনি না জাস্ট এইটা মুসলমান নয়, এইটা এটি। এইটা 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 তো 47-এর দেশভাগ আগে থেকে চলে আসছে। সুশান্তরা যেটা বলছে যে হিন্দুরা একটু ভীরু প্রকৃতি, এই কথাটা আমি পুরোপুরি মেনে নিলাম না, এটলিস্ট 2024-এ। কারণ অনেকগুলো প্রোটেস্ট আমরা দেখছি। হ্যাঁ, চিটাগাঙে হাজারীগলিতে, চেরাগি পাহাড়ের ওখানে বা শাহবাগেও তারা সমাবেশ করছে। হ্যাঁ, সনাতনীরা মানে বিক্ষোভ হয়েছে অনেক। কিন্তু আপনি যেটা বলতেছেন যে তারা কেন মানে পার্টিকুলার টার্গেট হয়, তারা 47-এ টার্গেট হয়েছে, 71-এ টার্গেট হয়েছে, তারা 75-এ টার্গেট হয়েছে, তারপর 81-তে টার্গেট হয়েছে। মানে 2001 হলো কি আমাদের চোখের সামনে সবচেয়ে সর্বশেষ যে রেকর্ডটা, পূর্ণিমা রানী শীল ধর্ষিত হয়েছে, যে তার মা কেঁদে বলতেছে, বাবা আমার মেয়ে ছোট, তোমরা একজন একজন করে আসো। এরকম তো প্রচুর ঘটনা, এক পূর্ণিমা না, এরকম তো কয়েক হাজার হাজার হিন্দু মেয়েকে ধর্ষিত হয়েছে, প্রচুর লাশ পাওয়াই যায় নাই। সো এই হিন্দুদের টার্গেট করা হয় বেসিক্যালি ওই যে প্যানিক তৈরি করার একটা ব্যাপার আছে, যে একটা মুসলমান না এটা মানে খুনের মামলায় ফাঁসা যাবে, একটা হিন্দু মামলা হয়তো ওইটা ধর্মীয় একটা লেবাসের উপর দিয়ে চালায় দেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু প্যানিকটা ঠিকই সৃষ্টি করা যাবে। এটা হিন্দুরা আমি ঘর বাড়ি পুরাই দিলাম বা তারে কোপায় হত্যা করলাম, তখন দেখা যাবে আমি আসলে প্যানিকটা সৃষ্টি করতে পারতেছি। কিন্তু আবার এইটাও করা যাবে, আচ্ছা একটা হিন্দু মারা গেছে, ওকে, হ্যাঁ আমরা মুসলমানরা তো মরি নাই। মানে এক ঢিলে দুই পাখি আর কি। এইবারের রিসেন্ট ঘটনাগুলা বেসিক্যালি প্রভোকেশন। ইউনূস সরকার টিকে থাকার জন্য আমার হিসাবে যেটা, ইউনূস সরকার টিকে থাকার জন্য দুইটা দেশের সাথে যুদ্ধ বাজিয়ে দিতে চায়। মানে বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতিতে ফেলতে চায়। তারা ভাবতেছে ইন্ডিয়া একটা, আর একটা হলো মায়ানমার। মায়ানমার এখন নিজেরাই তাদের আরাকান বাহিনী বা এবং এইটাতে চীন ইনভলভ হয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি আছে। তারা ভাবছে ইন্ডিয়ার লগে একটা এখন কথার লড়াই বা এই টাইপের একটা কিছু শুরু করে আর কি, অ্যাটলিস্ট। এবং ওই ওই অজুহাতে কিছু হিন্দু মেরে ফেলা। যেহেতু ইন্ডিয়া মানে মাহফুজ থেকে শুরু করে, মাহফুজ একটা প্ল্যান দিল নতুন বাংলাদেশের, ইন্ডিয়ার অংশ সহ। হ্যাঁ, বা এই যে সার্ভিস মার্জিসের ছাগলগুলা যেগুলো বলে, হ্যাঁ ইউনুসের বাছুর গুলা যা বলে, তো ওগুলার ঘুরে ফিরে দাঁড়ায় যে তারা আসলে একটা প্রতিপক্ষ খুঁজতেছে। ইভেন এমনও বলছে যে কি আমাদের বন্ধু দেশের হাতে পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তান বুঝাইতেছে। হ্যাঁ, তো মানে এগুলো খুব সিলি। কারণ এই যুদ্ধ লাগাইলে যুদ্ধের যে মানে যুদ্ধ আসলে যা কি হইতে পারে, এরা যদি একটু প্যালেস্টাইনের দিকে তাকায়, এই লেবাননের দিকে তাকায়, সিরিয়ার দিকে তাকায়, ইরাকের দিকে তাকায়, কি সমৃদ্ধ জনপদ, ছবির মতো দেশগুলা কি হয়ে গেছে এখন, রাবলস একেবারে সুন্দর সুন্দর, ইভেন মসজিদ গুলো তো এখন ধ্বংসস্তূপ, তাই না? তো তারা কি ডেকে আনতে চায় আসলে, মানে বাঙালির এই মানে এই গ্রুপ, মানে এরা খুবই আত্মধ্বংসী পরায়ণ একটা জাতিতে পরিণত হয়েছে। তাদের মানে শেখ হাসিনা তাদেরকে একটা দেশ দিচ্ছে, একটা উন্নতির এমন একটা জায়গায় নিয়ে গেছে, মানুষ প্রশংসা করা শুরু করছে। পাকিস্তানের এক মানে বাংলাদেশের 1 টাকায় পাকিস্তানের 2.5 টাকা পাওয়া যায়। হ্যাঁ, ভারতের মিডিয়া পর্যন্ত বাংলাদেশকে নিয়ে মানে মানে কি বলে হিংসায় চলতেছে, যে বাংলাদেশের উন্নতির ওই পর্যায়ে চলে যাচ্ছে। বাংলাদেশে কি কিরকম বিজনেস ডিল আসতেছে, বিনিয়োগ হচ্ছে। হ্যাঁ, পদ্মা সেতু নিজের টাকায় বানাচ্ছে, বা মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো কিরকম করে ফেলছে। সো এইটা তো মানে মেনে নেওয়া যায় না। আজকে তারা পাকিস্তানের কাছে হাত পাততেছে ইউনূস সরকার সহায়তার কথা বলে। ঠিক আছে, অথচ এই হুম, হুম, পাকিস্তান হুম। মানে 1 টাকায় 2.5 রুপি, এই অবস্থায় ছিল, নিজেরা খাইতে পায় না, সেই পাকিস্তানের কাছে হাত পাততেছে। আর সেই পাকিস্তান এখন কার্গো করে অস্ত্র পাঠাচ্ছে। একটু আগে যেটা বললাম যে জঙ্গিপনা, সেই মানে সেই কার্গো কিন্তু চেক করতে দিবে না। গতবার যে কার্গো আসছে ওটা চেক করতে চাওয়ায় দুইজনকে বদলি করা হয়েছে, দুইজন ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে, সুপারভাইজারকে বদলি হুম, করা হয়েছে। হুম। ঠিক আছে, তার মানে এখানে নিশ্চয়ই কন্ট্রাব্যান্ড আছে, বা যেটা মানে আমাদের জন্য হুমকি স্বরূপ হইতে পারে। তো তারা এই উস্কানিগুলো তৈরি করে আসলে যুদ্ধটা কি করতে চাচ্ছে ভারতের সঙ্গে? না, যুদ্ধ তারা ভারতের সাথে করবে না।
তারা মানে তারা তারা এই বেশ- অসন্তোষটা তৈরি করে এই যে একটা আনরেস্ট সিচুয়েশন তারা করতে চাচ্ছে, তারা আসলে কি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কোন প্রতিষ্ঠা করতে আদর্শ? প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদের পায়ের নিচে মাটি নাই, আসলে বেসিক্যালি তাদের পায়ের নিচে মাটি নেই। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে তারা কি বলছে শুরুতে, ইলিশ পাঠাবো না, পাঠাইছে কিন্তু। পেঁয়াজ আনবো না, পেঁয়াজ আনছে। সবই তো করতেছে, ব্যবসা বাণিজ্য সবই করতেছে। ওই ইভেন মায়ানমার ছেটেও ভারতের কাছে তারা প্রতিরক্ষা সহায়তা দিয়েছে, সেই শেখ হাসিনার ওই এই চুক্তি অনুযায়ী চাইছে, ওইটা দেখাই চাইছে কিন্তু। হুম ইউনুসের সাথে তো ভারত কোনো চুক্তি করে নাই। ভারত হুম বাংলাদেশের যেই চুক্তিগুলো আছে ওইটা কিন্তু এখনো তো বহাল তো। এই সরকার হুম ওই 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 চুক্তিতে প্রোটেকশন নিতেছে কিন্তু ভারতের কাছ থেকে, মানে প্রোটেকশন চাইতেছে। তো এই ভারতের ব্যাপারটা একটা জুজু ছাড়া কিছু না, কিন্তু এটাকে তারা ব্যবহার করতেছে আসলে মানুষের দৃষ্টি তাদের মূল অবস্থা থেকে সরানোর জন্য। তারা যে ব্যর্থ বেসিক্যালি, বিশেষ করে এতগুলা গার্মেন্টস বন্ধ, কতগুলা শ্রমিক বেকার, এরা কি করবে? লোকজন চুরি ডাকাতি করতেছে, মেয়েরা বাধ্য হয়ে শরীর বিক্রি করতেছে। বাসায় মানে এক এক একজনের উপর তো 4-5 জন পরিবার চলে, 4-5 জনের পরিবার চলে। তার মানে সবাই তো ক্ষুধার্ত। হুম বাজার দর অগ্নিমূল্য, টাকার মূল্যস্ফীতি চলতেছে। ব্যাংকে আপনি 10,000 টাকার উপর তুলতে পারবেন না। তো সবখানে আপনি এইগুলো থেকে দৃষ্টি ফেরাইতে তার কি করতেছে, আওয়ামী লীগ চুরি করছে, বা এরে মারো ওরে ধরো, হ্যাঁ, ইন্ডিয়া খারাপ, এগুলো বইলে একটা মানে আস্ফালন দিয়া মানুষের দৃষ্টি শক্তি সরানো। তারা কিন্তু বলতেছে না আমরা 100 দিন বা 110 দিনে আমরা বহুত কিছু করে ফেলাইছি। হ্যাঁ, যে মানুষকে যদি সান্ত্বনা দিতে পারতো যে আমরা এত কিছু করছি, এই বিপ্লব এতই সফল, হ্যাঁ, যে আসলে আমরা একটা ফ্যাসিস্ট সরকার হটায় জনগণের সরকার আনছি এবং জনগণ সুখে শান্তিতে আছে। কই, যে লাল ডিপি ওয়ালারা তারাই তো এখন কাটতেছে, তাই না? যারা এই লাল প্রোফাইল পিক দিছিল তারাই তো এখন কাটতেছে। অনেকে কান্না দেখছি, অনেকে মারধর খাচ্ছে। এটা যা আমাদের এই যে যিনি উপদেষ্টা মারা গেলেন ওনার পুত্রবধূ, তিনি তো লালডিপি ছিল, মারধর খাচ্ছেন। এবং আরো অনেকেই দেখি ইনবক্সে আসে যে তারা রীতিমতন মানে আঘাতপ্রাপ্ত হয়েছে শারীরিক ভাবে। সত্যি কথা, আমি ভাই কথার সঙ্গে রিলেট বেসিক্যালি করতে। বেসিক্যালি বেসিক্যালি জিনিসটা হচ্ছে ডাইভার্সন। আপনি যাই দেখবেন এগুলো সব হচ্ছে বাস্তব অবস্থা থেকে আসলে দৃষ্টি সরানো। সেটা আওয়ামী লীগকে হুম অ্যাকিউজ করে হোক, বা দেখবেন যে ওই নানা ধরনের রাজনৈতিক জল ঘোলা করে হোক, হ্যাঁ, এগুলো সব দৃষ্টি সরানো। বেসিক্যালি তারা ব্যর্থ জনগণের চোখে, এইটা তারা স্বীকার না করার জন্য যা যা করা দরকার তাই করবে। বুঝতে পেরেছি। সুশান্ত দার কাছে একটু জানতে চাই যে, সুশান্ত দা, যে জয় বাংলা লেখার কারণেই কি আমাদের মাসুদ কিংবা রায়হান শহীদ হলেন, নাকি আসলে তারা আওয়ামী লীগের, এইটা তাদের মূল অপরাধ? কারণ শুনতে পাই যে মানে মুক্তিযোদ্ধার চেতনা মানেই আওয়ামী লীগ, জয় বাংলা মানেই আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানেই হচ্ছে আওয়ামী লীগ নিধন করো। তো মূলত এটা কি জয় বাংলার বিরুদ্ধে একটা অ্যাটাক ছিল, যে জয় বাংলা বলা হলো কেন, বা জয় বাংলা শুধু আসলে আওয়ামী লীগের মানুষরাই বলে, নাকি আওয়ামী লীগ করে সেটাই তার সবচেয়ে বড় দোষ? আমি এটা একটু বলি, বিষয়টা হচ্ছে একটা আমরা ক্লাস 8-9-এ পড়তাম না, যে সব খারই খারক, সব খারক খার না, এরকম একটা কি জানি, হ্যাঁ। তো যে সব আওয়ামী লীগই জয় বাংলা, এইটা ট্রু, কিন্তু সব জয় বাংলা তো আওয়ামী লীগ না। মানে যারা জয় বাংলা বলে সবাই তো আওয়ামী লীগ না। আমি যদি ইফ আই গিভ এন এক্সাম্পল ফ্রম আওয়ার ওন টিম, যদি আমরা এই টিমের এক্সাম্পল দিই, তো এই টিমের ধরেন আমি আর অমি ভাই ডাইরেক্ট আওয়ামী লীগ, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের অন্য যারা মেম্বার আছে তাদের বেশিরভাগ কিন্তু মানে কট্টর জয় বাংলা, কিন্তু তারা কিন্তু কট্টর আওয়ামী লীগ না। ঠিক আছে, এখন ধরেন আওয়ামী লীগ যদি কোনো কিছুতে জয় বাংলা, জয় বাংলার যে রিদম, এই জয় বাংলার রিদম থেকে যদি একটু সরে যায়, তারা কিন্তু চিল্লাবে, এবং ফেসবুকে আপনি দেখবেন তারা কিন্তু চিল্লায়, এবং তারা কিন্তু আওয়ামী লীগের আমার ল্যাঙ্গুয়েজে আমরা যেটা বলি বড় মাল, কোন বড় মাল যদি ভুল করে তারা কিন্তু কপ করে ধরে ফেলে। ঠিক আছে, কিন্তু আমি আর অমি ভাই নর্মালি ধরি না, কারণ আমরা যেটা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগের একটা প্রটোকল মেনটেন করার চেষ্টা করি। তো তেমনি যারা জয় বাংলা বলে সবাই কিন্তু আওয়ামী লীগ না, এই জিনিসটা বুঝতে হবে। আর সব আওয়ামী লীগ অবশ্যই জয় বাংলা, কিন্তু সব জয় বাংলা আওয়ামী লীগ না। এটা কেন বললাম? যে এই যে রায়ান এবং মাসুদকে খুন করার পিছনে আমি আপনাকে বললি, খুন করার যে আপনি মানুষকে ভয় দেখানোর যে সিস্টেম, বা আপনি যখন কাউকে খুন করবেন, যে খুন করে তাদের একটা প্ল্যান থাকে। প্ল্যানটা আমি বলি, ধরেন
আমি যদি আপনাকে একটা ইস্যু খুন করতে চাই, আমি খুঁজবো যে আপনাকে খুন করতে হলে আমার আরো কিছু ইস্যু খুঁজে নিতে হবে, যেগুলা খুন করার পরে বলবো যে আসলে আপনাকে আমি ওই কারণে খুন করছি। ঠিক আছে, এটা একটা নর্মাল স্ট্র্যাটেজি। এই সমস্ত অপারেশনে এটা পৃথিবীর সব দেশে এই সমস্ত গোপন হত্যা, যেগুলা গোপন হত্যার পিছনে এই স্টাইলটি কাজ করে। ধরেন আহ আপনি ধরেন আমাকে যদি কেউ খুন করে, তারা বলবে যে ও তো, তখন আমার নামে আরো কিছু বাজে কিছু জিনিস তারা খুঁজে বের করবে যে আসলে তারা ওই কারণে খুন করছে, এই কারণে না। যেমন মাসুদ এবং রায়ানের হয়তো তাদের পাড়ায় গ্যাঞ্জাম থাকতেই পারে, স্বাভাবিক মানুষ হিসেবে থাকতেই পারে। তো তারা তখন ভাবলো যে না, এই দুইটাই জয় বাংলা লিখছে, এই দুইটাতে মারতে হবে, আর অসুবিধা নাই, এই দুইটা তো আরো কিছু গ্যাঞ্জাম আছে, আমরা ওইদিকে চালাই দিব না, অসুবিধা নেই। আপনি দেখবেন বাংলাদেশের প্রায় আই থিঙ্ক 95% পত্রিকা লিখছে যে তাদেরকে জয় বাংলা দিনে মারা হয় না, তাদেরকে মারা হয়েছে তার অন্যান্য কি কি ইস্যু আছে। কেউ বলছে যে কে জানি পেয়ারা বাগানে প্রস্তাব করতেছিল, সে রেকর্ড করছে, এই জন্য তারা মারছে। কেউ বলছে যে তাদের জমি নিয়ে গেলাম ছিল, কেউ বলছে যে পাড়ায় পাড়ায় কি ঝামেলা ছিল। তো এই বিষয়গুলো কিন্তু আগেই তারা প্ল্যান করে রাখছে যে এই দুটাকে মারবো আমরা, আর আমরা ওই জিনিসগুলা বলবো যে এদেরকে মারা হয়েছে পেয়ারা বাগানের ভিডিওর জন্য অথবা ওই পাড়ায় পাড়ায় গেলামের জন্য। কিন্তু মূল ফোকাস কিন্তু, মূল ঘটনা কিন্তু আপনার দ্য মেইন রিজন কিন্তু আপনার এই চাই যে জয় বাংলা লিখছে তারা, এবং যারা জয় বাংলা লিখছে এই ক্যাম্পেইনটাকে স্টপ করার জন্য এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু তারা আগেই মানে বানানেবল পার্সন কে আগে তারা চুজ করে নিয়েছে। এটা একটা কমন কমন স্টাইল আসলে এই সমস্ত হত্যায়। যখন যারা হত্যা করা হয় দেখবেন যে ধরেন কোন ডাকাই, হ্যাঁ, ফর এক্সাম্পল একজন ডাকাতকে যখন মারে, পুলিশে যখন মারে, তখন সে এক্সকিউজ দিবে যে আসলে সে আমাদেরকে আগে গুলি করছে, এই জন্য তারা মারছে। কিন্তু তারা কিন্তু ইচ্ছাকৃত ভাবে ক্রস ফায়ার করছে হয়তো, কিন্তু ক্রস ফায়ারকে ঢাকার জন্য তারা ওইটা বলবে। আমি একটা অ্যানালজি দিলাম, দ্যাট মাইট নট বি দ্য সিমিলার অ্যানালজি, কিন্তু রাহান এবং মাসুদকে খুন করার মূল কারণ জয় বাংলা যে আমাদের যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন স্টপ করে দেওয়া। এবং এটা কিন্তু আওয়ামী লীগ না, জয় বাংলা কিন্তু আওয়ামী লীগের চেয়ে বড়, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি একটু অ্যাড করবো এখানে, একটা জিনিস বুঝেন, সুসন্ততা ক্লিয়ারলি বললো যে আওয়ামী লীগ মানেই জয় বাংলা, কিন্তু জয় বাংলা মানেই আওয়ামী লীগ না। কারণ আসলে যেটা হলো, আওয়ামী লীগ করলে একটা অব্লিগেশন থাকে, জয় বাংলা সাথে জয় বঙ্গবন্ধু বলা, ঠিক আছে। এইটা শাহবাগে, যেমন শাহবাগের স্লোগান জয় বাংলা, শুধু জয় বাংলা কেন, হ্যাঁ, কেন জয় বঙ্গবন্ধু না, এইটা নিয়েও আপত্তি উঠছিল এক সময়। কিন্তু কথা হলো যে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, উই ক্যান কিপ ইট, উই আর নট, মানে ওরা ওদের দাবি যে হ্যাঁ আমরা বাধ্য না জয় বঙ্গবন্ধু বলতে, আমরা বলছি ওকে বললো না তোমরা, কোনো সমস্যা নেই, কিন্তু জয় বাংলা বলতে হবে, এটার কোনো মাপ নাই। এবং তাই হয়েছে শাহবাগেও এবং এখনকার আমরা যে ক্যাম্পেইন, আমরা এখানে বলতেছি যে তুমি যদি দেশকে ভালোবাসো, মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসো, ৭১-এর প্রতি তোমার শ্রদ্ধা থাকে, ৫২-এর প্রতি শ্রদ্ধা থাকে, ১৬ ডিসেম্বরের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে তুমি জয় বাংলা বলবাই, তোমার আর কিছু বলতে হবে না। দ্যাটস দ্য পার্ট অফ ইট। ক্যারি অন সুসন্ততা। হ্যাঁ, অনুভব আসলে আরো স্পেসিফাই করে দিচ্ছেন। মানে একটা জিনিস আমরা যে পারসেপশনটা দিতে চাই, বিশেষ করে এটিম যে পারসেপশন দিতে চাই, আমাদের নামে অভিযোগ আছে যে এটিমকে দিয়ে হবে না, এটিম তো আওয়ামী লীগ না, এরা যে কোনো সময় আওয়ামী লীগকে ধরে ফেলতে পারে। হ্যাঁ, তো আমি কালকে আমি ডাক্তার আইজুদ্দিনের সাথে কথা বলতেছিলাম, আইজু একজনের নাম বলছিল, এই সুরত অমুকের সাথে কথা বলো, সামনে। তো আমি বলছি ভাই ও তো বলছে যে এটিমকে দিয়ে হবে না, কারণ এটিম যে কোনো সময় আওয়ামী লীগকে ধরে ফেলতে পারে। বাট দিস ইজ রিয়েলিটি, ইজ দ্য রাইট থিং। তো ডাক্তার বলছে কথা তো ঠিকই বলছে, আওয়ামী লীগের বড় মাল যদি উল্টাপাল্টা করে আমরা কি বসে থাকবো, আমরা কি আঙুল ছেড়বো, আমরা তো তাদেরকে ধরবো। তখন ডাক্তার বলে যে তুমি আর আমি কিছু বললো না, অসুবিধা নেই, আমরা বলবো না, সমস্যা নেই। তো আওয়ামী লীগ কিন্তু ও জয় বাংলা অবশ্যই অবশ্যই ধারণ করে, কিন্তু যারা জয় বাংলা ধারণ করে তারা কিন্তু আওয়ামী লীগ না হইতে পারে, এটা হচ্ছে কোনো সমস্যা নেই। কিন্তু জয় বাংলা, বাংলাদেশকে আপনার ভালোবাসতে গেলে জয় বাংলাটা তো ম্যান্ডেটরি। আপনি ৭১-এ বাংলাদেশ ভালোবাসতে গেলে জয় বাংলা ম্যান্ডেটরি। ইয়েস, তুমি আওয়ামী লীগ না করতে পারো, সে হইতে পারে বাম দল, সে হইতে পারে অন্য কোনো দল, অন্য এনিথিং, সে ই কুড বি এনি পার্টি। হ্যাঁ, ধরেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ফর এক্সাম্পল, উনি তো জয় বাংলা বলবে। হ্যাঁ, ইভেন মুজাহিদুল ইসলাম সেলিম, সে যদি এখন অবৈধ ইউনিট সরকারের সার্ভিস চাইতে গেছে, কিন্তু উনিও তো আই থিঙ্ক জয় বাংলাই বলবে, ঠিক আছে। সো আমাদের যে ক্যাম্পেইন ইজ নট ফর ওনলি আওয়ামী লীগ, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং এই জিনিসটা এটিম যে জিনিসটা বলতে চাই যে জয় বাংলা ফর এভরিওয়ান, জয় বাংলা ফর এভরিওয়ান ইন বাংলাদেশ, ইটস নট ফর আওয়ামী লীগ। তো জয় বাংলা স্লোগানে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, তারা অংশগ্রহণ করবে না শুধু,
যে কেউ এটাতে অংশ করতে পারে। ইভেন ইভেন আমাদের কাছে এমন ক্লিপ আছে যে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগের কোনো অংশগ্রহণ করে নাই, কিন্তু সে জয় বাংলা বিশ্বাসী। সে তার বাসায় বেরো অভিবাহী অনেকে অফিসে বসে অনেক ক্লিপ পাঠাচ্ছে, অভিবাহী আছে, বেশ ক্লিপ আছে, তারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট না। আমার কাছে অনেক ক্লিপ আছে, তারা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, কিন্তু তারা জয় বাংলা স্লোগানে তারা কিন্তু ঐক্যবদ্ধ। এবং আমাদেরকে অনেকেই বলছে যে ভাই আমরা আওয়ামী লীগ করি না, কিন্তু জয় বাংলা যে আপনারা ক্যাম্পেইন চালাইতেছেন ভাই, এটার সাথে আমরা আছি, আমরা জয় বাংলা লিখবো। অনেকে তার কোনো কিছু তার ছাদের উপরে গিয়ে প্যারাপেট ওয়াল আছে, প্যারাপেট ওয়ালের মধ্যে লিখে পাঠাইতেছে। তবু তারা কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকতে পারে। আপনি ইমাজিন করতে পারবেন না আমাদের কাছে কি মানে অদ্ভুত অদ্ভুত জয় বাংলা ক্যাম্পেইনের মানে তারা সামিল হয়েছে, এটা বোঝানোর জন্য আমাদের কাছে ক্লিক পাঠাচ্ছে। কত ধরনের, কেউ কপালে লিখছে, বুকে লিখছে, হাতে লিখতেছে, কত ধরনের এক্সপ্রেশন, ঠিক আছে। তারা কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ না। আপনি মানে অনেকে মনে করে যে জয় বাংলা মানে ছাত্রলীগে ওয়ালে জয় বাংলা লিখতেছে। ইউ ক্যান নট ইমাজিন, দেখবেন কোন ঘরের কোন গৃহবধূ আপনি দেখছেন হয়তো কিছু শাড়ি পরে উনি ওনার বাড়ির আঙ্গিনায় লিখতেছে জয় বাংলা। উনি কিন্তু আওয়ামী লীগ বুঝে না, উনি কিন্তু জয় বাংলা বুঝে, উনি তাহলে বাংলাদেশ মানে জয় বাংলা। তো এই ডিফারেন্স মানে এই যে ডিফারেন্সটা কিন্তু মানুষকে বুঝাইতে হবে। জয় বাংলা ক্যাম্পেইনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, সে আওয়ামী লীগ হওয়ার দরকার নেই। আই থিঙ্ক আচ্ছা আমরা এক্সাম্পলটা আপনাকে দিতে পারলাম, বা অমিবাই যেটা বুঝাইলো। ইভেন আমাদের যে এই টিমের যে মূল টিম, আমরা কিন্তু বাংলাদেশ ৭১, বাংলাদেশের ম্যাপ, এইখানে আমি একটু ইতিহাস যোগ করি। অনেকে অনেকে বিভ্রান্তিতে ভুগে যে জয় বাংলা কেন, ওয়াই নট জয় বাংলাদেশ। এখন এইটা বুঝা দেওয়া দরকার যে ৭১ সালে বা ৭১ আগে মানে বাংলাদেশ কথাটা লেখা হইতো আলাদা ভাবে, বাংলা দেশ, বাংলায়ও বাংলাদেশ, ইংলিশেও বাংলা, তারপর দেশ, একটা স্পেস দিয়ে, ঠিক আছে। তো আমরা তখন থেকে প্রথম স্লোগানটাই ছিল এই জয় বাংলা। সো দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল স্লোগান। ওখানে জয় মানে স্বাধীনতার পর বাংলাদেশকে আর স্পেস রাখা হয় নাই, বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু জয় বাংলা যেহেতু অরিজিনাল স্লোগান, আপনি তো অরিজিনাল স্লোগানটা চেঞ্জ করার কিছু নাই। হ্যাঁ, যদিও পতাকা, অরিজিনাল পতাকা চেঞ্জ হয়েছে, কারণ দুই পাশে দেখার একটা বিষয় আছে, ম্যাপটা অন্যদিকে উল্টা লাগে। সো এইটা মানে এই প্যারাডক্সটার জন্য পতাকা চেঞ্জ হয়েছে, কিন্তু জয় বাংলা তো চেঞ্জ করা যায় না। সো জয় বাংলা অরিজিনাল স্লোগান। এবং যা এই জয় বাংলা স্লোগান দিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধা শহীদ দিয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা হাত পা হারাইছে, হাজার হাজার নারী দর্শিত হয়েছে। হ্যাঁ, সো এই জয় বাংলার কিন্তু একটা মানে রক্ত ঋণের নাম। কিন্তু যে আপনি যখন এইটা স্মরণ করেন বা স্লোগানটা ধরেন বা উচ্চারণ করেন বা করেন, আপনি একই সাথে কিন্তু ওই মানুষগুলোর প্রতি ঋণ স্বীকার করতেছেন। আমাদের ক্যাম্পেইনের বেসিক বেসিক ইয়েটা কিন্তু এটাই, যে এটা একটা ঋণ শোধ, আর কিছু না। মূল স্পিরিটটাকে ধরা। আমাদের দর্শকের কাছ থেকে একটা প্রশ্ন আছে, সেটা অমি ভাইয়ের জন্যই আছে। 1/11-এর আগে এবং বর্তমানে যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কি এটাই প্রমাণ করে যে উনি জঙ্গিদের পৃষ্ঠপোষক? হ্যাঁ, এটা অবশ্যই সত্য, কারণ ওনার বেসিক ফান্ডিংটা তো ডেমোক্রেটিক পার্টি। এই ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিন্টন তার ঘনিষ্ঠ বন্ধু, যার কারণে আজকে মানে তার লোকজনই তো এখন এখন মানে বাইডেন সরকারের অধীনে যারা এইসব অ্যাট্রোসিটি চালাচ্ছে, বাংলাদেশের এই প্ল্যানিং এ যারা ছিল, এই মেটিকুলাস প্ল্যানে, এরা তো সব ডেমোক্র্যাট, মানে ডেমোক্র্যাট সরকারের টুল। তো সিরিয়াতে যেমন যখন আইসিস আসলো, আইসিস তো হিলারি ক্লিন্টনের মাথা থেকে আসছে, তাই না? এবং এইটা তো প্রমাণিত অনেকভাবে, উইকিলিক্স বা নানাভাবে এটা প্রমাণিত হয়েছে। আফগানিস্তানেও যে করা যেটা, হ্যাঁ, এবং এই কি বলে ওসামা বিন লাদেনও তো আমেরিকার হাতেই তৈরি, পরে তাদের বিরুদ্ধে গেল। সো আমেরিকা এগুলো তৈরি করে আসলে তাদের এই বাণিজ্যটা এক্সপ্যান্ড করার জন্য, এবং এগুলোর জন্য মানে তাদের যুদ্ধ বাণিজ্য আর কি, বাণিজ্য বলতে যুদ্ধ বাণিজ্য। তারা যুদ্ধ করবে, দখল করবে এলাকা, ওই এলাকা শোষণ করবে, তেল গ্যাস খনিজ নিয়ে যাবে, সোনা দানা নিয়ে যাবে, তারপর এক সময় চলে যাবে আর কি। আগেকার দিনে দস্যুরা যা করতো এইটাই তারা করে, জল দস্যুদের মতো আইসা হামলা করে দখল টখল করে, বা বর্গি হানা দিত, আমরা মারাঠারা হানা দিত, এটি বেড়ে দিত। তুর্কি সাম্রাজ্য বা মঙ্গলরা যেটা করতো একই। হালের হলো আমেরিকা, এটার দাম। তো এই আমেরিকানরা এই কাজটা নানা দেশে করে আসতেছে, এবং সবখানে তাদের কিন্তু একটা স্থানীয় পাপেট লাগে। That puppet in Bangladesh is Yunus.
আমরা বারবারই সো সেন্ট সো মার্টিনের সো কথা শুনে। সে অবশ্যই পৃষ্ঠপোষক, নাইলে এই যে যে লোকটা রহমানি না কি নাম, ব্লগার হত্যার জন্য দায়ী, বাংলা তারা তো বাংলা ভাই। ছেড়ে, বাংলা তারা তো ছেড়ে, না না, রহমান এই যে রিসেন্টলি যে ছেড়ে দিল, সে গাড়ি করে মানে বুক ফুলায় বলতেছে যে হ্যাঁ ব্লগারদের তো আমি আমার রমানি রমানি রমানি। রমানি আবার বোধহয় নির্ভরকে, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এরকম বোধহয় আর কি। হ্যাঁ, ভাই। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন। আমি আমি বলতেছি আনসারুল বাংলা টিমের যে কমান্ডার কিছুদিন আগে যাকে ছেড়ে দেওয়া হলো, হুম। যে এখন বুক ফুলে বলে যে ব্লগারদের আমি হত্যা করছি এবং বাইরে থাকলে আরো কিছু হত্যা করতাম, তাই না? ওপেনলি বলছে সে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবং এইরকম বলার পরও তার কিন্তু আবার গ্রেফতার করা হয় না, বরং এটা প্রমোট করা হচ্ছে। তো আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি ইউনূস হয়, তাহলে পৃষ্ঠপোষককে উনি তো। দর্শক নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। আর একজন দর্শকের কাছ থেকে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে গতকাল ঝিনাইদহে সুশান্ত দার জন্য প্রশ্নটা, যে একটি বন বিড়ালকে মেরে বিকৃত ভাবে মুখের মধ্যে সিগারেট গুজে সামনে মদ রেখে পিছনে লিখে দেওয়া হয়েছে যে আমি একজন মুক্তিযোদ্ধা। তো মানুষ যারা আছে, আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মী কিংবা জয় বাংলা যারা বলছেন, তাদেরকে না হয় হত্যা করা হচ্ছে একটি ভয় দেখানোর জন্য, যাতে ওই এই এই স্পিরিটটা যাতে আর সামনে এগোতে না পারে। তো যিনি প্রশ্ন করেছেন তিনি বলতে চাচ্ছেন যে এইটা কোন বিকৃত রুচি, এইটা এইটা কি কারণে তারা করলো, যে একটা মানে পশু, নিরীহ পশুকে এইভাবে হত্যা করে, এইটা দিয়ে তারা আসলে কি মেসেজ দিতে চাচ্ছে, এবং এইগুলা কারা, এই কাজ আসলে কাদের? আচ্ছা, আপনি মানে এই কি বলে এমন একটা প্রশ্ন করলেন যেগুলো উত্তর আমরা গত ওই 45 মিনিট ধরে 45 মিনিট ধরে কিন্তু এটা দিয়ে দিয়ে যাচ্ছি আমরা। আপনি একবার ইমাজিন করে ঢাকার এই যে ওভারব্রিজ গুলাতে লাখ মানুষ মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। যারা মানুষ খুন করতে পারে, আপনি একটু জাস্ট ভাবেন, যারা মানুষ খুন করে গাছে ঝুলিয়ে রাখতে পারে। আপনি জানেন আমার আমার বাড়ি হবিগঞ্জ জেলায়, আমাদের আমি আমার গ্রামের বাড়ি বানিয়েছে উপজেলায়। হ্যাঁ, তো বানিয়ে উপজেলায় সন্তোষ দাস নামে এক গ্যাসাইকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং যারা মানুষ মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখতে পারে, তাদের জন্য বন বিড়াল মেরে আহ, মানে আপনার সিগারেট ধরাই দেওয়া, তো এটা আসলে কোনো বিষয় না। কারণ সৃষ্টি সারা জীব মানুষ। আর যারা মানুষ মেরে গাছে ঝুলাইতে পারে, যারা মানুষ মেরে আপনার বিদে ঝুলাইতে পারে। আমার কাছে একটা ভিডিও আছে, আমি মানে ক্যানট রিমেম্বার দা ডিস্ট্রিক্ট, বাট একজনকে মেরে এই যে মানে আপনি দেখবেন যে আপনার কি বলে কাবাবের মতো করে একজন মানুষকে এমন ভাবে পুরানো হয়েছে, তাকে আবার মানে কাবাবের মতো করে ঘুরাই ঘুরাই আবার পুরা হচ্ছে। তো যারা এগুলা মানে আমি জানি না আপনি ভিডিওটা দেখছেন কিনা। হ্যাঁ, তো যারা মানুষকে কাবাব বানাইতে পারে, যারা মানুষকে গাছে তুলাইতে পারে, যারা মানুষকে ব্রিজে তুলাইতে পারে, তাদের জন্য বন বিড়াল তো আসলে কোনো টপিকই না। হ্যাঁ, কারণ মানুষ মারতে পারে, যে সে যে কোনো কিছু মারতে পারে। কিন্তু আপনি যেটা ভাবলেন যে আসলে আচ্ছা ঠিক আছে, মানুষের প্রতি নয় মানুষের ঘৃণা মেনে নিলাম ফর এক্সাম্পল, কিন্তু এই বন বিড়াল কি দোষ করলো? তো এটা ওই এটা হলো রুচির একটা বিষয় আছে। যারা মানুষ একবার মেরে ফেলছে, তাদের কাছে ওই পৃথিবীর যে কোনো জীব মারা একদমই নস্যি, কোনো বিষয়ই না। আর কারা মারছে এটার উত্তর তো আমরা অনেকক্ষণ ধরে দিচ্ছি। সিম্পল, এটা সিম্পল, এটা সিম্পল। এটা ইউনুসের যে এই যে আপনার মেডিকুলার প্লেনের যে সঙ্গী, যারা সাথী, যারা এই জুলাইয়ে সন্ত্রাস করলো, যারা জুলাই সন্ত্রাসে নিজেদের লোক নিজেরা মেরে, আপনার উই হ্যাভ এ লট অফ প্রুফ। যারা নিজেরা মারছে, মাইরা আমাদের উপরে দোষ দিচ্ছে, ফর এক্সাম্পল যারা পুলিশ মারছে, তারাই তো আপনার এখন মানুষ মারতে মারতে এখন আর ভাল লাগে না, একটু একটু ডিফারেন্ট। হ্যাঁ, হ্যাঁ, একটু ডিফারেন্ট টেস্ট নেওয়ার জন্য তারা এখন বন বিড়াল মারছে। হ্যাঁ, বন বিড়াল মেরে তারা বন বিড়ালের মুখে সে ইয়ে দিয়ে বলতেছে মুক্তিযোদ্ধা মানলাম, আমি মুক্তিযোদ্ধা ছিলাম। তো এখন বুঝেন, একটা দেশ স্বাধীন হইলো 9 মাস রক্ত যুদ্ধের পরে, তারপরে তারা এখন এটাকে ভোগ করতেছে। মানুষ মেরে ভোগ করতে আর ভালো লাগতেছে না, এখন বন বিড়াল মারতেছে। এইটা তারাই, যারা জুলাই সন্ত্রাস করছে, যারা জুলাই মানুষ মারছে, যারা এখনো মানুষ মারতেছে, এভরিডে মারতেছে। 2 দিন আগে মাসুদ রায়নকে মারছে, গতকাল রাত্রে মারলো আপনার এক সেবাই, শ্মশানের সেবাই কে থাকে আপনি একটু খুঁজতে পেরে দেখবেন। প্রত্যেকটা জেলায় আর যারা ডিস্ট্রিক্ট শাসন আছে এইগুলাতে যে সেবায়ত থাকে, সে ওই জেলা সবচেয়ে মানে সবার প্রিয় লোক থাকে। কারণ প্রত্যেকটা মানুষ তার হাত দিয়ে
এই পৃথিবী থেকে যায় আর কি, মানে সবাইকে উনি যখন মানে দাও করে তখন এই লোকটা হাত দিয়ে কিন্তু দাও করে, তো ওই লোকটা কিন্তু মানুষের অনেক প্রিয় থাকে, অনেক প্রিয় থাকে। আমার এক বোন মানে মারা গেছিল কোভিডে, তো ওই বোনের ছেলে হলো কাজল দাস, ও কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছিল, আপনি নিউজ দেখছেন মনে হয়, হ্যাঁ, ছাত্রলীগের দল থেকে হয়েছিল, ওইটা আমার যেটা তো বোনের ঘরের ছেলে। তো ওই আমার ওই দিদিটা যেটা তো বোনটা মারা গেছিল কোভিডে, তো ওর লাস্ট নিয়ে আসছে কাজল ঢাকা থেকে, আমি আর আমার ওই বাইক না আর আমার একটা বাতিদা, আমরা তিনজন মানুষকে ওই আমার বোনকে দেওয়া করছিলাম, আর সাথে ছিল ওই আমাদের রবীন্দ্রের এক সেবাই, আর কেউ না কিন্তু। আর সেবাই থাকবেই, মানে আপনি যদি একজন যান সিঙ্গেল একটা লাশ নিয়ে যান, সেবাই এটাকে পুরা দাও করে সে সব কাজ করে দিবে। তো ওই সেবাইটা কতটুকু মানুষের প্রিয় মানুষ আপনি বুঝতে পারবেন, এবং কতটুকু নিরীহ সে, তারা কিন্তু সংসার টংসার নাই তাদের, তারা এইটাই এই দিন রাত 24 ঘন্টায় এরা কিন্তু শ্মশানেই থাকে। তো যারা মানুষ পুলিশ মারতে পারে, মায়ের রাস্তায় ঝুলাইতে পারে, তারা তো আপনার এই সেবায়ত মারা, তারপরে এইগুলা এখন আর টেস্ট টেস্ট ফিনিশ, কিছু এই জন্য তারা আছে, এখন হ্যাঁ। পলিটিক্যাল করে। আই থিঙ্ক আমি উত্তরটা দিতে পারছি যে তারাই, যারা জুলাই সন্ত্রাস করছে, তারাই মানুষ মারতেছে এবং তারা আরো মারবে হয়তো। তো এইটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে, আমাদেরকে বলতে হবে জানা আপনি জানা, এটা বলার সময় আছে। আই থিঙ্ক এর চেয়ে আমার কিছু বলার নাই, ও মাইট হ্যাভ সামথিং মোর দেন মি, বাট না না এটাই আছে। এটা সাইকো, মানে একেবারে সাইকো, মানে এদের এদের বিকৃত। ডিফারেন্ট একটা, হ্যাঁ, একটা বিকৃত মানসিকতা নিয়ে এরা বসবাস করে, তাই না? আমি এখন অমি এরা ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে অমি ভাই, এই গত জাস্ট 100 দিনের উপরে আমি আমার অভিজ্ঞতায় তো এরকম দেখি নেই যে প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু হত্যা, ধ্বংস, জ্বালা পোড়া ওই যে হচ্ছে। আপনি আপনার এই সার্বিক জীবনের যে অভিজ্ঞতা, আপনি অনেক উত্থান পতন দেখেছেন বাংলাদেশের, অনেক আন্দোলনের সঙ্গে আপনারা দুজনই যুক্ত ছিলেন 2013 থেকে শুরু করে আরো অনেক। আমাকে একটু এবং দর্শকদেরকে একটু বলেন, এই পরিমাণ হত্যা, যদিও সমস্ত গণহত্যাকারী বলা হচ্ছে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সরকারকে, এই পরিমাণ প্রতিদিন যে বাংলাদেশে আনরেস্ট হচ্ছে, হত্যা, এই বিভিন্ন রকমের ঘটনা, আপনি কি এরকম এর আগে কখনো দেখেছেন, অভিজ্ঞতা করেছেন? মানে আমি 2001-এর ইলেকশনের বিএনপি জেতার পর এর খানিকটা বললামই। তবে ওই সময় ভিকটিম ছিল আওয়ামী লীগ এবং হিন্দুরা। 71 সালে যেমন মনে করেন এই অপারেশন সার্চ লাইট, ওটা যদি আপনি খুঁজে দেখেন উইকিপিডিয়াতেও পাবেন। ফার্স্ট হলো আওয়ামী লীগ, 1 নম্বরে রাখা হয়েছে আওয়ামী লীগকে, 2 নম্বরে রাখা হয়েছে হিন্দু। তো এটা একটা পুরনো কালচার আর কি। তো এখন যেটা হচ্ছে এটা কিন্তু আরো কন্টিনিউ করবে, কারণ হচ্ছে তারা বলতেছে জুলাইয়ের হত্যাকাণ্ড, যেটার জন্য ইভেন আমারে পর্যন্ত মামলা খাইতে হয়েছে, শেখ হাসিনার তো বা আওয়ামী লীগ, ওরা বলতেছে হাজার হাজার লোক মারা ফেলছে, অথচ কিছুদিন পর পর দিকে একজন করে ফেরত আসতেছে, জুলাই শহীদরা ফেরত আসতেছে। হ্যাঁ, অথচ এরা মারা গেছিল, এদের পরিবারকে 30 লাখ 40 লাখ টাকা করে মানে ঋণ দেওয়া, মানে কি বলে, অনুদান দেওয়া হয়েছে শহীদ হওয়ার জন্য। তো এরা সব এখন ফেরত আসতেছে। আর এখন যে চলতেছে এগুলো হলো লেজিটিমেট হত্যা। একে তো ইন্ডিমনিটি দিয়ে দিছে, পুলিশ হত্যার বিচার হবে না বা রিসোর্স হত্যার যে বিচার হবে না। এখন যে হত্যাগুলো চলতেছে এগুলো ঠিক আছে, তোরা যারে খুশি তারে মার, পুলিশ তোদের কিছু বলবে না, সেনাবাহিনী কিছু বলবে না, হ্যাঁ, মেরে যা। সো এখন এগুলো যেটা হচ্ছে যে বাংলাদেশ একেবারে এমন একটা পর্যায়ে আছে, এটা হলো জঙ্গলের আইন চলতেছে এখানে। এখানে কোনো মানে সুস্থ মানুষের বা আপনি যদি এটাকে বলেন যে একটা সভ্য আইন, এটা নাই। ইউনুসের মনোযোগ হলো টাকা কামানোতে, কোন কোন খাতে তার মানে হচ্ছে তার এই, জরিমানা মাফ করছে, গ্রামীণ ব্যাংকের মানে কর দেওয়া মাফ করছে, বিভিন্ন খাত থেকে প্রচুর টাকা খাইছে। এই যে ওই সমন্বয়কদের দেখা যাচ্ছে বন্যার নামে কত টাকা উঠে সব গাড়ি, ইউরোপ ঘুরে আসছে। হ্যাঁ, হ্যাঁ, গাড়ি গাড়ি তো কিনতেই আছে, যে মানে কি মানে গতকালই ফকির দেখলাম নিপুলা একজন এখন। উপদেষ্টা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সে ওইটাই, হ্যাঁ। গাড়ি কিনেছে অনেক সো দামি একটা। হ্যাঁ, তো এরকম। এবং চিটাগাং এর এক সমন্বয়কের ব্যাংকে 37 কোটি টাকা। হ্যাঁ, ওর ওর বাপের জুতা সেলাই করতো, আর ও হইলো গিয়া মানে ইয়াতে স্কুলে যাইতো ছিঁড়া হাফ প্যান্ট পরে। এখন ওর ব্যাংকে 37 কোটি টাকা। ভাই ঠিক আছে, ভাই তো শিরা আপনার পড়া, শিরা আপনার একটা কথা মনে হয়েছে, এই আমাদের স্কুলে ছোটবেলায় দেখতাম ওই শিরা আপনার ঠিক আছে কিন্তু ছেলেও থাকতো না ভাই, মানে বলছে হুম, তো এই ওইখান এই তো হলো সমন্বয়কদের অবস্থা। মানে তাইলে এই মেটাকুলাস প্ল্যানের মাধ্যমে কারা আসলে বেসিক্যালি, ইউনুস একটা ছোট ক্যাপিটালিস্ট লোক, একটা জোন তৈরি করছে, তার উপদেষ্টারা সব হলো এনজিও। হ্যাঁ, ইউএনএইচসিআর এর আসবে,
জাতিসংঘের থেকে আসবে, ইউরোপ থেকে ত্রাণ আসবে, আমেরিকার ত্রাণ আসবে, তারা ভাগাভাগি করে খাওয়া ফেলবে উন্নয়নের নামে। আর বলবে কি আওয়ামী লীগ সব ধ্বংস করে দিয়েছে। তো আওয়ামী লীগ ধ্বংস করে দিচ্ছে, তোরা বানায় দে। বেক্সিমকো এত বড় একটা কারখানা পুরাই দিল, ঠিক আছে, এক কাজ কর, বেক্সিমকো তৈরি করে অধিগ্রহণ কর, জাতীয় সরকারি ভাবে নিয়ে নে, বলবি যে এটা সরকারের সম্পত্তি। কারখানাগুলো আবার চালু কর, চাকরি ফেরত দে শ্রমিকদের, সেটা কর। কোথায় ওই যে মেট্রো রেল কোনো পুরাই ছিল সংস্কার, বুঝলিয়া। কোনো উন্নতি, কোনো নতুন প্রজেক্ট ডেভেলপমেন্ট কিছু তো আমরা আসলে দেখতে পাচ্ছি না। কিছুই হচ্ছে না আসলে, তাদের সব কাগজের কথা। এই যে আসিফ নজরুলের ভণ্ডামি বলি আমি, আসিফ নজরুল মাঝখানে বললো না আমাকে কেউ এই কয়দিন দেখে নাই, কারণ আমি আইন সংস্কার নিয়ে দিন রাত ঘরবন্দি ছিলাম, কোথাও বের হই নাই, কিছু করি নাই। এই আসিফ নজরুল গেছে ইউএসএ, নিউ ইয়র্কে, তার একটা বাড়ি কিনাইছে এক সাংবাদিকের মাধ্যমে। হ্যাঁ, ওইখানে তার স্ত্রী 2 কন্যারে বসায়া দিয়া তারপরে সে ফেরত আসছে। 3 দিন সে ওইখানে ছিল নিউ ইয়র্কে। আপনাকে আমি ঠিকানা দিয়ে দিতে পারবো, বাড়ির ঠিকানা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আর সে বলে আমি আইটাই নিয়ে অনেক ইয়েতে ছিলাম, এই কারণে আমি আপনাদের দেখা করতে পারি। লোকে বলে আসিফ নজরুলকে। সো দ্যাটস দ্য হিপোক্রেটিক ফেস অফ ইউনুস। সে বাংলাদেশে কি করে? কোনো কালে দেখছেন জুমার নামাজ পড়তে যেতে, মিশরে গিয়েছে, চেয়ারে বসে টুপি লাগিয়ে বসে আছে, লোকজনের দেখাচ্ছে সে মুসলিম আসলে। এইগুলো হলো হিপোক্রেসি। তার সবচেয়ে বুঝতে পেরেছি। ভালো হইলো যে তার একটা বড় পিআর টিম আছে, এদের মাধ্যমে সে ওয়াশিংটন পোস্টের পুরো পাতা কিনা 56 লাখ টাকা খরচ করে তো সে একটা বিজ্ঞাপন দিতে পারে, তার নামে একটা প্রশংসাপত্র দিতে পারে। অন্য নোবেল বিজয়ীদের প্রত্যেকের $10,000 করে পাঠায় তার নামে একটা আনতে পারে, প্রশংসাপত্র আনতে পারে। দ্যাট হি ক্যান ডু বিকজ হি হ্যাজ মানি। এবং এই টাকা বাংলাদেশ থেকে চুরি করা, বাংলাদেশের জনগণ থেকে নিয়ে যাওয়া, হাজার হাজার কোটি টাকা লুট করে সে অন্যকে চোর বলতেছে। দ্যাটস দ্য ফানি পার্ট। উনি ওনার ইন্টারিম গভর্নমেন্টের এখন যিনি প্রধান, ইন্টারিম গভর্নমেন্ট বলে যদিও আমাদের বাংলাদেশ সংবিধানে কোনো কিছুই নেই, প্রধান উপদেষ্টা, উনি লাস্ট ভাষণে বলেছিলেন যে দেশ সংস্কার করতে আরো 2-3 বছর সময় লাগবে, যে কারণে এখনই সন্নিকটে উনি সংসদ নির্বাচনের কথা ভাবছেন না। কিন্তু এই গতকালকে একটা দেখলাম নিউজ, আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। তো উনি নির্বাচনের কথা হঠাৎ করে বলতে শুরু করলেন জাস্ট 1 মাসের ব্যবধানে। এই বিষয়ে একটু সুশান্ত দা আমাদেরকে কিছু বলেন। না, তার আমি প্রথমেই ওই ভাই ক্যারি অন। না 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 ভাই বলেন। আমি ভাই বলেন। আমার আসলে একদম টাইম কম, তো আমি 6টা পর্যন্ত টাইম নিয়েছিলাম। এনিওয়ে, আমি যেটা বলতে সে আসলে তার স্কেপ রুট ঠিক করছে, এবং তার কিন্তু নানা ধরনের লাইন অফ এসকেপ রুট, মানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এই টাইপের আছে। বিএনপি কে ঠেকানোর জন্য বা বিএনপি যাতে তার উপর আর প্রেশার ক্রিয়েট না করে, এই জন্য সে ইলেকশনের কথা বলে যাচ্ছে। মানে সে এইটার একই সাথে ইলেকশনের কথা বলে মানুষকে এবং বহির্বিশ্বে এইটা দিতে যায় যে তার উপর বাংলাদেশের জনগণ একটা দায়িত্ব দিচ্ছে সুষ্ঠু ইলেকশন করে, এবং সে সেটা করবে, কইরে সে চলে যাবে। মানে তাকে জনগণ এই ক্ষমতা দিছে ইলেকশন করার জন্য এবং সে এই দায়িত্বটা, এইটা হলো গিয়ে নিজের ভদ্র মুখ দেখানো আর কি। সো ইলেকশনের কথাটা কেন বলছে এইটা আমি এইটুকুই বললাম। প্ল্যান বি, সি এগুলো অন্য, ওগুলো নিয়ে পরে কথা বলবো আরেকদিন। এই দি ইকোনমিস্ট সেখানে আমাদের বাংলাদেশ আসলে প্রথম স্থান অধিকার করেছে। তো গত 15 বছরের, এটা তো একদিনে হয় না, 4 মাসের নিশ্চয়ই জায়গা থেকে বাংলাদেশ এই স্থানটা আসলে পায়নি। এটা তো একটা 15 বছরের অর্জন বা কোনো কিছু, সেটা নিয়ে কোথাও তাদের কোনো রকম কোনো কথা আসলে দেখতে পেলাম না। যাই হোক, আমাদের লাইভ একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আর মাত্র 1টা মিনিট সময় আছে। আমি অমি ভাইকে অনুরোধ করবো এবং সুশান্ত দাকে অনুরোধ করব, জয় বাংলা ক্যাম্পেইন সম্পর্কে আপনাদের যদি দর্শকদের কাছে কিছু বলবার থাকে দুইজন একটু বলুন। অমি ভাই। হ্যাঁ, আমার আমার কথা একটাই, যে প্রতিবাদের ভাষা হোক জয় বাংলা। এখন এটা আপনি হাতের হাতের তালুতে লেখেন, আপনি কাগজে লেখেন, আপনি দেয়ালে লেখেন, নিজেকে বিপন্ন না করে আপনার এই প্রতিবাদ জারি রাখেন, এটুকুই আমার বলার। সুশান্ত দা। আমি বলবো যে ওই আগের কথায় ফেরত যাই যে জয় বাংলা এটা শুধু আওয়ামী লীগের না,
হ্যাঁ, জয় বাংলা সারা বাংলাদেশের। এবং আপনারা যদি নিজেকে বাংলাদেশি মনে করেন, আপনি যদি নিজেকে বাঙালি মনে করেন, আপনি যদি 71 স্বাধীনতায় বিশ্বাসী হন, তাহলে আপনি বলেন জয় বাংলা। এবং এটা এক্সপ্রেশন কুড বি এনিথিং। এবং আপনি আমাদের সাথে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন, এটাই। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের লাইভটি আজকে শেষ করব। তো বাংলা কথা, আমাদের কণ্ঠে আপনার কথা। বাংলা কথা সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে। তাই আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের পেজটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন। এবং আমি একজন বাংলাদেশের নাগরিক, যেটা এতক্ষণ সুশান্ত দা বললেন, অমি ভাই বললেন, জয় বাংলা আসলে আমার আত্মার এবং প্রাণের স্লোগান। এটা 71-এর একটি স্পিরিট। তো আজকের অনুষ্ঠানটা আমি জয় বাংলা বলেই শেষ করতে চাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। জয় বাংলা। জয় বাংলা।